ক্লাস 11-এর প্রথম সেমিস্টার। তোমাদের পঞ্চম অধ্যায় থেকে অনেকগুলো পার্টে অধ্যায়টিকে আলোচনা করা হয়েছে। এই পঞ্চম অধ্যায়ে রয়েছে সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। এখান থেকে আমরা আগে যে পার্টটি আলোচনা করেছি সেটা ভারতীয় সংবিধানের কোন কোন অংশগুলো অন্য কোনো বিদেশি রাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছে সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। সেই বিষয়টা আলোচনা করার পরে আমরা অধ্যায়টা পুরো আলোচনা করেছি। আলোচনা করার পরে এই অধ্যায় থেকে যতগুলো কোশ্চেন হয়, যে টাইপের কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো আলোচনা করব। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই অধ্যায় থেকে 8টি এমসিকিউ পড়বে। সেই জন্য এই অধ্যায়টাকে অবশ্যই নজরে রাখবে, ভালো করে পড়বে। ঠিক আছে, চলো তাহলে দেখি কি কি কোশ্চেন রয়েছে আমাদের এই অধ্যায় থেকে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে সংবিধান প্রণয়ন ও দর্শন, ক্লাস 11, সেমিস্টার 1, পঞ্চম অধ্যায়, মানে যেটা ইংরেজিতে ইউনিট 5। তাহলে প্রথম কোশ্চেন কি রয়েছে? প্রথম কোশ্চেন রয়েছে, ভারতের সংবিধান গৃহীত হয় কিসের মাধ্যমে? অপশানগুলো তোমরা দেখে নেবে, কারণ অপশান পড়তে গেলে অনেকটাই কিন্তু আলোচনা লম্বা হয়ে যাবে, তোমরা দেখতে অস্বস্তি বোধ করবে। সেই জন্য অ্যান্সারটাই শুধু আলোচনা করছি। গয়ের দাগের অপশান অ্যান্সার হবে গণপরিষদ দ্বারা ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। 2 কোশ্চেন, গণপরিষদ গঠিত হয়েছিল কবে? কয়ের দাগের অপশান 1946 খ্রিস্টাব্দে। এগুলো কিন্তু সবই আমরা আলোচনা করেছি আমাদের আলোচনা যে ভিডিওগুলো আছে সেইখানে। তাহলে 1946 সালে 9ই ডিসেম্বর, তারিখটাও কিন্তু সঙ্গে দিয়ে দিলাম। 3 কোশ্চেন, ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদের কতদিন সময় লেগেছিল? অপশান বি, মানে ক্ষয়ের দাগের অপশান 2 বছর 11 মাস 18 দিন। 4 দাগের কোশ্চেন, গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? ঘয়ের দাগের অপশান 389। গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন ক্ষয়ের দাগের অপশান সচিদানন্দ সিংহ। 6 দাগের কোশ্চেন, গণপরিষদের সবচেয়ে বেশি প্রতিনিধি ছিল? গণপরিষদে কাদের সবচেয়ে বেশি প্রতিনিধি ছিল? অপশান খ, জাতীয় কংগ্রেসের। গণপরিষদে জাতীয় কংগ্রেসের মোট সদস্য সংখ্যা ছিল অপশান খ 208 জন। 8 দাগের কোশ্চেন, 212টি সাধারণ আসনের মধ্যে কংগ্রেসের আসন সংখ্যা কত ছিল? কংগ্রেসের আসন সংখ্যা ছিল অপশান খ 203টি। পরের কোশ্চেন 9 দাগের, গণপরিষদের নির্বাচন হয়েছিল, মানে গণপরিষদের নির্বাচন কিভাবে হয়েছিল? সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটে, না মনোনয়নের মাধ্যমে, না একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটে, না আংশিক প্রাপ্তবয়স্ক ভোটে? কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে গয়ের দাগেরটি, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটে। এগুলো কিন্তু আমাদের সবই আলোচনা হয়েছে, ক্লাসগুলো আলোচনা করি। 10 দাগের কোশ্চেন, কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না, এই মন্তব্যটি করেছেন কে? এই মন্তব্যটি করেছেন অপশান খ, গ্রেনভিল অস্টিন। 11 দাগের কোশ্চেন, সংবিধানের চাবিকাঠি কাকে বলা হয়? অপশান খ, প্রস্তাবনাকে সংবিধানের চাবিকাঠি বলা হয়। 12 দাগের কোশ্চেন, সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ এবং চাবিকাঠি বলে চিহ্নিত করেছেন কে? কয় দাগের অপশান ঠাকুরদাস ভার্গব। তাহলে আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা অবশ্যই ভালো করে দেখে রাখবে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। 13 দাগের কোশ্চেন, সংবিধানের কোন অংশটিকে ডক্টর আম্বেদকর অভিনব বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন? এটার অ্যান্সার হবে গয়ের দাগেরটা, প্রস্তাবনাকে বি.আর. আম্বেদকর অভিনব বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছিলেন। 14 দাগের কোশ্চেন, সংবিধানের কোন অংশটি আদালতের এখতিয়ার বহির্ভূত, মানে কোন বিষয়টিকে নিয়ে আদালতে যাওয়া যায় না? অপশান গ, প্রস্তাবনা। 15 দাগের কোশ্চেন, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সার্বভৌম ক্ষমতার উৎস হল? ভারতীয় সার্বভৌমত্বের ক্ষমতার উৎস, সেটা প্রস্তাবনাতে কি লেখা আছে? আমরা ভারতের জনগণ। তাহলে অবশ্যই গয়ের দাগের অপশান জনগণ অ্যান্সার হবে। 16 দাগের কোশ্চেন,
কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা হলো সংবিধানের মূল বৈশিষ্ট্য? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো ভালো করে দেখে রাখবে। কয়েক দাগের অপশন হবে কেশবানন্দ ভারতী মামলা। কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনা হলো সংবিধানের মূল বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছিলেন। 17 দাগের কোশ্চেন, কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রথম ঘোষণা করেছিলেন যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? এটা হবে কয়েক দাগের অপশন বেরুয়াড়ি মামলা। একবার বলেছে প্রস্তাবনা সংবিধানের বৈশিষ্ট্য, আবার একবার সুপ্রিম কোর্ট বলছে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। তাহলে এগুলো কিন্তু ভালো করে নজরে রাখবে কোন মামলায় কোনটা বলা হয়েছে। 18 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত ন্যায় বিচার কোন রূপে গৃহীত হয়েছে? এখানে অ্যান্সার হবে ঘয়ের দাগেরটি সবগুলোই ঠিক, মানে রাজনৈতিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়। এই ন্যায় যখন আলোচনা করছি আমাদের আলোচনা ভিডিওতে, সেখানে কিন্তু এই পুরো বিষয়টা আলোচনা করে দেওয়া আছে। তোমরা আলোচনাগুলো দেখবে, না হলে কোশ্চেন বলে দিচ্ছি কোনো কাজ হবে না। 19 দাগের কোশ্চেন, নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? তাহলে কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? কয়েক দাগের অপশন 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় প্রস্তাবনা সংশোধিত হয়েছিল। আজ পর্যন্ত একবার, মাত্র একবার প্রস্তাবনা সংশোধন করা হয়েছে। 20 দাগের কোশ্চেন, ভারতের প্রস্তাবনা অনুযায়ী ভারত কি ধরনের রাষ্ট্র? অপশন গ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র একটি দেশ ভারতবর্ষ। 21 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের 42তম সংবিধান সংশোধনী প্রস্তাবনায় সংযোজিত শব্দগুলি হলো। তাহলে প্রস্তাবনা একবার সংশোধন করা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনে। সেইখানে কোন কোন বিষয়গুলো সংযোজন করা হয়েছে? তাহলে অ্যান্সার হবে গয়ের দাগেরটা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ। এর সঙ্গে আরেকটা বিষয় যোগ করা হয়েছিল, সেটা হচ্ছে সংহতি। ঠিক আছে, মোটামুটি 3টা শব্দ যুক্ত করা হয়েছিল, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি, এই 3টি। এখানে যেমন কোশ্চেন আছে তেমন কিন্তু অ্যান্সারটা দিলাম। 22 দাগের কোশ্চেন, ভারতের সংবিধানে আমরা ভারতের মানুষ কথাটি কোথায় ব্যবহার করা হয়েছে? আমরা ভারতের জনগণ বা আমরা ভারতের মানুষ, এই কথাটি যুক্ত করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে অপশান ঘ ভারতের সংবিধানে যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনার প্রথমেই লেখা আছে আমরা ভারতের জনগণ। তাহলে ঘয়ের দাগেটাই অ্যান্সার হবে। 23 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানে কেন্দ্র রাজ্য ক্ষমতা সংক্রান্ত যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? অপশান ক অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার যে বিভাজন করতে গিয়ে যুগ্ম তালিকা, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকার কথা বলা হয়েছে। সেই যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া থেকে গ্রহণ করা হয়েছে, কারণ আমাদের ভারতবর্ষের সংবিধান ধার করা সংবিধান। 24 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সম্পর্কিত অধ্যায়টি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ক্ষয় দাগের অপশান সোভিয়েত রাশিয়া থেকে। 25 দাগের কোশ্চেন, কোন দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে? কয়েক দাগের অপশান আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি গ্রহণ করা হয়েছে ভারতীয় সংবিধানে। এরপরে 26 দাগে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে ক স্তম্ভ রয়েছে, এখানে খ স্তম্ভ রয়েছে, দুটি স্তম্ভের মধ্যে মিল ঘটাতে হবে। তারপর নিচে বিকল্প দেওয়া আছে, বিকল্প থেকে আমাদের অ্যান্সার খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? 9 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর 1946। গণপরিষদের পঞ্চম অধিবেশন কবে বসেছিল? 14 আগস্ট থেকে 30 আগস্ট 1947। গণপরিষদের একাদশ অধিবেশন মানে 11তম অধিবেশন হয়েছিল অপশান সি 14 থেকে 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দ। গণপরিষদের শেষ অধিবেশন হয়েছিল 24 জানুয়ারি 1950। তাহলে সবগুলোই কিন্তু এক লাইনে দেওয়া আছে। তাহলে 1A 2B এটা অ্যান্সার হবে।
দেখি তাহলে কোনটা হবে। ক্ষয় দাগের অপশানটা 1A, 2B, 3C, 4D। তাহলে এটা কিন্তু সোজাসুজি দেওয়া ছিল, এই জন্য এটা কিন্তু সহজ অনেকটাই। যদি জানো তাহলে সহজ, না হলে কোনোটাই সহজ নয়। 27 দাগে আরেকটা স্তম্ভ দেওয়া আছে। এখানে বিভিন্ন কমিটি, কমিশন, পরিকল্পনার নাম দেওয়া আছে। সেগুলো কোন সালে হয়েছিল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে ক্যাবিনেট মিশন কত সালে হয়েছিল? 1946 সালে। ক্রিপস কমিশন কত সালে হয়েছিল? 1942 খ্রিস্টাব্দে। ওয়েভেল পরিকল্পনা কত সালে হয়েছিল? 1945 খ্রিস্টাব্দে। মাউন্টব্যাটেন পরিকল্পনা কত সালে হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে। তাহলে 1B, 2D, 1B, 2D কোথায় রয়েছে? 1B, 2D আর কোথাও আছে? আর কিন্তু কোথাও নেই। এই জন্য বিকল্পের মধ্যে অপশান ক অ্যান্সার। পরের স্তম্ভটি দেখে নিই আমরা কি অ্যান্সার হবে। এখানে রয়েছে কমিটি। সেই কমিটির চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন সেটা স্তম্ভ খতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে খসড়া কমিটি যেটা হয়েছিল তার সভাপতি ছিলেন B.R. আম্বেদকর। কেন্দ্রীয় সংবিধান কমিটি এর সভাপতি ছিলেন নেহেরু। তাহলে 1C, 2A কোথায় আছে? 1C, 2A। তাহলে বিকল্পগুলোর মধ্যে অপশান গ কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তারপরে 3B। তাহলে 3B কার্যনির্বাহী কমিটি রাজেন্দ্র প্রসাদ। মৌলিক অধিকার বিষয়ক কমিটি সেটা বল্লভভাই প্যাটেল। তাহলে এইভাবে কিন্তু আমাদের স্তম্ভগুলো মেলাতে হবে। আরেকটা স্তম্ভ রয়েছে স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ খ। এখানে দেশের নাম দেওয়া আছে। সেই দেশ থেকে ভারতীয় সংবিধানে কোন কোন বিষয় গ্রহণ করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু স্তম্ভ খতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ব্রিটেন থেকে কি গ্রহণ করা হয়েছিল? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। রাশিয়া থেকে কি গ্রহণ করা হয়েছিল? পরিকল্পিত অর্থনীতি। তাহলে 1B, 2C কোথায় আছে? 1B, 2C কোথায় আছে? এইখানে। বিকল্পগুলোর মধ্যে অপশান ক অ্যান্সার। তাহলে কয় দাগেটাই অ্যান্সার। 30 দাগের কোশ্চেন রয়েছে ঠিক ভুল নির্ণয় করো। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে চিফ কমিশনার শাসিত প্রদেশ ছিল। তাহলে চিফ কমিশনার শাসিত প্রদেশ কোনগুলো ছিল সেগুলো কিন্তু অপশানে দেওয়া আছে। অপশান এতে আছে বোম্বে, মাদ্রাজ ও কলকাতা। 2 দাগে আছে দিল্লি ও কুর্গ। 3 দাগে আছে আজমির, মারওয়ার। 4 দাগে আছে হায়দ্রাবাদ, জুনাগড় ও কাশ্মীর। তাহলে চিফ কমিশনার শাসিত, এটা কিন্তু মাথায় রাখবে। চিফ কমিশনার শাসিত যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু দিল্লি, কুর্গ, আজমির, মারওয়ার। তাহলে 2, 3 ঠিক আর বাকি দুটো ভুল। দেখো এখানে অপশান রয়েছে গয় দাগের অপশান 2, 3 সঠিক এবং 1, 4 ভুল। তাহলে চিফ শাসিত অঞ্চল যেগুলো সেগুলো কিন্তু 4টি ছিল। সেই 4টির নাম কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা মুখস্থ করে নেবে, পরীক্ষাতে পড়ে। 31 দাগে আরেকটা দেওয়া আছে সংবিধানের প্রধান কার্যাবলী হলো। তাহলে প্রধান কার্যাবলী সংবিধানের কি কি হতে পারে? অপশান এতে আছে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়ম কানুন প্রস্তুত করা। 2 আছে সরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষমতা সুনির্দিষ্ট করে দেওয়া। 3 দাগে আছে দেশের স্বরূপ ও জাতিসত্তার পরিচিতিকে তুলে ধরা। 4 আছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। তাহলে এই 4টা ঠিক ভুল দেওয়া আছে। এই 4টার মধ্যে কোনটা অ্যান্সার হবে? দেখো এই 4টার মধ্যে কিন্তু সবগুলোই কিন্তু ঠিক, এই জন্য অ্যান্সার হবে ঘয় দাগেটি, সবকটি সঠিক। ঠিক আছে, সংবিধানের কার্যাবলী কিন্তু আমরা আলোচনা করেছি, প্রথমেই আছে প্রথম পার্টে, সেখানে গিয়ে তোমরা বিষয়টা দেখে নেবে। 32 দাগে ঠিক ভুল নির্ণয় করো। এখানে একটি কোশ্চেন রয়েছে ভারতের প্রস্তাবনায় বর্ণিত ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো। তাহলে ধর্ম নিরপেক্ষতা এর অর্থ আমাদের আলোচনাতে বিস্তারিত হয়েছে। সেই আলোচনা থেকে যদি আমরা ধরি তাহলে দেখো এখানে অপশান এ রাষ্ট্র ধর্ম বিরোধী, এটা ভুল। 2 দাগে আছে রাষ্ট্রের কাছে সব ধর্ম সমান তথা রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, এটা ঠিক। 3 আছে রাষ্ট্র ধর্মীয় বৈষম্য সমর্থন করে, এটা কিন্তু কোনোদিন ঠিক না।
4 দাগ, রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের পক্ষপাতিত্ব করতে পারবে না, এটা ঠিক। তাহলে 2, 4 ঠিক, 1, 3 ভুল। কোথায় আছে? অপশান খ, 2, 4 ঠিক, 1, 3 ভুল। তাহলে ক্ষয় দাগেরটাই অ্যান্সার। এরপরে চলে আসি, বিবৃতিগুলির মধ্য থেকে সম্পর্ক নির্ণয় করো। 33 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, ডক্টর B.R. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়, এটা ঠিক তো? কারণ আরে বলা আছে, সংবিধানের খসড়া প্রণয়নে বাবা সাহেব আম্বেদকর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বা করেন। তাহলে দেখো, বিবৃতি এ, কারণ আর দুটোই কিন্তু ঠিক, সেই জন্য অপশান ক অ্যান্সার। এ ও আর উভয়ের সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে কয় দাগেরটা অ্যান্সার। 34 দাগ, বিবৃতি কারণ। বিবৃতি এতে আছে, গণপরিষদে মোট 10টি গুরুত্বপূর্ণ কমিটি তৈরি করা হয়েছিল। কারণ আরে বলা আছে, গণপরিষদে বিভিন্ন বিষয়ে আলোচনা করা ও কার্যপদ্ধতি অনুসরণ করার স্বার্থেই গণপরিষদের কমিটিগুলি তৈরি করা হয়েছিল। তাহলে দেখো, এখানে বিবৃতি এ, এটা কিন্তু ভুল। গণপরিষদের কি মোট 10টি ছিল? না, গৌণ কমিটি, মুখ্য কমিটি, এরকম করে প্রায় 13টি কমিটি ছিল। এটা তাহলে বিবৃতি এ ভুল, কারণ আর ঠিক, সেই জন্য অপশান ঘ এটার অ্যান্সার হবে। এ ভুল কিন্তু আর সঠিক। 35 দাগে আরেকটা বিবৃতি রয়েছে, বিবৃতি এ, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। কারণ আরে বলা আছে, ভারত সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য। তাহলে দুটোই কিন্তু ঠিক, বিবৃতি এ, কারণ আর দুটোই ঠিক, সেই জন্য এখানে অ্যান্সার হবে গয়ের দাগেরটা। ঠিক আছে, এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, তাহলে গয়ের দাগাটাই কিন্তু অ্যান্সার। 36 দাগে একটা বিবৃতি আছে, বিবৃতি এ, ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ আদর্শ হল সমাজতন্ত্র। কারণ আরে বলা আছে, ভারতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক সমাজতন্ত্রের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক সমাজতন্ত্রের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিবৃতি এ এবং কারণ আর দুটোই ঠিক, সেই জন্য এটার অ্যান্সার হবে অপশান বি। সেই জন্য এখানে অ্যান্সার হবে ক্ষয়ের দাগেরটা। এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। দুটোই ঠিক, কিন্তু একে অপরের সঠিক ব্যাখ্যা কোনোদিনই হতে পারে না। পরে রয়েছে বেমানান খুঁজে বের করো। 37 দাগে, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে সংবিধানের 42তম সংবিধান সংশোধনী প্রস্তাবনায় যুক্ত হওয়া শব্দ নয়। তাহলে প্রস্তাবনায় 3টি শব্দ যোগ করা হয়েছিল, কি কি? ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং সংহতি। সেই জন্য অপশান খ কিন্তু এর বেমানান, সেই জন্য অ্যান্সার হবে কি? কয় দাগেরটা অ্যান্সার হবে। 38 দাগে, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত নয়? মানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দটি কিন্তু লেখা নেই? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, সার্বভৌম লেখা রয়েছে, গণতান্ত্রিক লেখা রয়েছে, ধর্মনিরপেক্ষ শব্দটিও লেখা রয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্তরাষ্ট্র শব্দটি কোনোভাবেই লেখা নেই, এটাই বেমানান। এই জন্য অপশান ঘ এটার অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে তাহলে তোমাদের 38টা কোয়েশ্চেন আলোচনা করলাম, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই অধ্যায় থেকে তোমাদের 8টি কোয়েশ্চেন পড়বে। এই যে আলোচনাটা হলো, কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম, এই আলোচনাটি তোমরা তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে। যদি প্রশ্নে কোনো অসঙ্গতি থাকে, অ্যান্সারে ভুল থাকে, অবশ্যই কমেন্টে জানাবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।